বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নিতে আগামী সপ্তাহে আসছে বাণিজ্য প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর সাথে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক। ঢাকা সফরে মার্কিন দূতের সঙ্গে ভারতের হাই কমিশনারের বৈঠক কাম্য নয়, বললেন জামায়াত আমির। আলোচনা হবে সরকার ও বিরোধী দলের সাথে, অন্য দেশের সাথে নয়। যারা আয়নাঘর আড়াল করতে আলামত নষ্ট করেছে তাদের ছাড় দেয়া হবে না, চিফ প্রসিকিউটরের হুঁশিয়ারি। উত্তরায় র্যাবের বন্দিশালা পরিদর্শনে 3 বিচারপতি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না, ব্যবস্থা নিতে হবে বাংলাদেশ ভারত 2 দেশকেই, বললেন আইনমন্ত্রী। ইরানের সামরিক অভিযান আরও জোরদার করার হুঁশিয়ারি ট্রাম্পের। অবকাঠামোয় আক্রমণ হলে দাঁত ভাঙা জবাব, পাল্টা হুমকি তেহরানের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিশেষ বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। 3 দিনের সফরের শেষ দিন শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রায় 1 ঘণ্টা চলে বৈঠক। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA এর সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গম সহ অন্যান্য কৃষিখাত ও আইটি সেক্টরে অনুরোধ জানান বিনিয়োগের। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে। বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে 2 দেশ কাজ করতে চাই বলেও তথ্য দেন মার্কিন এই বিশেষ দূত। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র পারস্পরিক সম্পর্ক পরবর্তী স্তরে আরও উন্নতি করতে চায়। বিশেষ বৈঠকে বাংলাদেশে আশ্রয় দেওয়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিয়েও আলোচনা হয়। এদিকে বিকেলে বৈঠক নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। জানান, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বলেছে যে এই পার্টনারশিপের সম্পর্কতে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো যায়, বাণিজ্য বাড়ানো যায়, বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে মার্কিন কোম্পানিগুলো কীভাবে ভূমিকা রাখে এবং বাংলাদেশ সরকারের দিক থেকে কীভাবে পলিসি সাপোর্ট প্রোভাইড করা যায়, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। সামনের দিনগুলোতে মার্কিন ইনভেস্টমেন্ট যেন বাড়ে, তার একটি ফার্স্ট স্টেপ হিসেবে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় 25টি শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শীর্ষস্থানীয় প্রায় 45 জন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা প্রথম সারির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশে আসবেন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতের সফর কি কেবলই নিয়মিত সফর, নাকি রয়েছে বিশেষ তাৎপর্য? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এ সফরে বাংলাদেশ তার নিজের সমস্যা ও সংকটের কথা বলারও সুযোগ পেয়েছে। তাছাড়াও বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এ সফরকে বিশেষ গুরুত্বের সাথে দেখতে হবে বলে মত তাদের। সার্জিও গোরের বাংলাদেশ সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। রুটিন কূটনীতিক বৈঠকের বাইরেও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। গিয়েছেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। এদিকে তার সম্মানে দেয়া নৈশভোজ বাতিল হয়েছে। ট্রাম্পের বিশেষ দূতের সাথে বৈঠকের পর ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, চীন বা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যেহেতু কথা হয়নি, তাই তা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ নেই বলেই ধরে নেওয়া যায়। এই বিষয়ে কোনো আলোচনাই হয় না, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এক দেশের সাথে সম্পর্ক খারাপ করে আরেক দেশের সাথে সম্পর্ক ভালো করার চিন্তা করবে না নতুন সরকার। আমাদের যে একটা মাল্টি ডাইমেনশনাল ফরেন পলিসি আছে, এমন না যে একজনকে চুজ করছি আরেকজনকে ছাড়ছি, সেটা না। অনেকে এটাকে ব্যালেন্সিং বলে। আমরা আমাদের যেটা প্র্যাগম্যাটিক, আমাদের জন্য যেটা বাস্তব, আমাদের যেটা প্রয়োজন, সে ধরনের যে আমরা একটা পররাষ্ট্র নীতি চাচ্ছি, সেটাই আমরা আমাদের দিক থেকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। নিয়মিত সফর আমি বলছি এটা, কিন্তু তার মানে এই না যে তাৎপর্য খুব কম। বাংলাদেশ আসলে
কোনো একটা দেশের সাথে সম্পর্ক নষ্ট করে আরেকটা দেশের সাথে সম্পর্ক বিনির্মাণ করবে না। সফরে শুধু যুক্তরাষ্ট্রের চাওয়াই নয়, বাংলাদেশের চাওয়া নিয়েও কথা হয়েছে, এমন ধারণা বিশ্লেষকদের। আমার মনে হয় চুক্তির মধ্যে কিছু ক্লজ আছে যেগুলো আমাদের বিপক্ষে যায়, সেগুলো যেহেতু একটা ইলেক্টেড গভর্নমেন্ট আছে তারা এগুলোকে তুলে ধরতেই পারে। আমরা শুধু কথা বলছি যে আমেরিকার দিক থেকে কি কনসার্ন, তিনি কেন এসেছেন, তিনি আমাদের কাছে কি চান, কিন্তু আমাদেরও আমেরিকার কাছে কিছু চাওয়া পাওয়া আছে এবং এই চাওয়া পাওয়ার দাবিটা তৈরি হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক তো সুসম্পর্ক, এক হলো একটা ঐতিহাসিক সম্পর্ক, কিন্তু একই সাথে আবার মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ। তবে ভারতের হাই কমিশনারের সঙ্গে সার্জিও গোরের বৈঠকটির বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করেন তারা। আলাদা মিটিং করা সেটা একটা মানে একটা ডিফারেন্ট, হ্যাঁ, সিগনিফিকেন্স আছে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের ভারতের হাই কমিশনারের সাথে বৈঠক অপ্রত্যাশিত, এটা কাম্য নয়, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সিলেটের একটি স্থানীয় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান শেষে কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হওয়া উচিত দেশের সরকার ও বিরোধী দলের সাথে, অন্য দেশের সাথে নয়। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের কিছু প্রক্রিয়ায় বিরোধী দল উদ্বিগ্ন জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে সদিচ্ছার অভাবে সরকার দলীয় লোককে নির্বাচন কমিশনে নিয়োগ দিচ্ছে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে তার পরিণতি ভয়াবহ হবে বলেও সতর্ক করেন বিরোধী দলীয় নেতা। সরকার কিছু প্রক্রিয়া শুরু করেছে, আমরা উদ্বিগ্ন। একজন দলীয় লোক, তাকে নির্বাচন কমিশনে পোস্টিং দিয়ে পদায়ন করা হয়েছে। তো অতীতের যে নির্বাচন গেল, এটা দেখে আমরা এমনিই শঙ্কিত। আবার যদি এই ধরনের কোনো পায়তারা চলে, তাহলে নির্বাচনের ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়েই গোটা জাতির মধ্যে উদ্বেগ দেখা দেবে। প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে কিছু লোক দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আরও বলেন, বিএনপির ইচ্ছায় নয়, অবিলম্বে জনগণের অভিপ্রায়কে প্রাধান্য দিয়ে গণভোটের রায়ের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে। শনিবার রাজধানীর মহাখালীতে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে জামায়াত ইসলামীর ঢাকা মহানগর উত্তর। বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের সেক্রেটারি জেনারেল আরও বলেন, জামায়াত জুলাইকে ভুলে যায়নি, বরং জুলাইয়ের রক্ত ব্যবহার করে যারা ক্ষমতায় গিয়েছে তারাই জুলাইকে ভুলে গিয়েছে। সংবিধানের কাঠামোগত সংস্কার না করে সংশোধন করলে ফ্যাসিবাদকে নির্মূল করা যাবে না বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। জুলাই অভ্যুত্থানের রক্তের স্থিতি বাংলার মানুষ ভোলে নাই, কিন্তু ভুলে গিয়েছে সেই জুলাই বিপ্লবের সুবিধাভোগী বেনিফিশিয়ারি ক্ষমতাসীন বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে গিয়েছে। 84টি সংস্কার প্রস্তাবের মৌলিক এই সংবিধানের কাঠামোগত পরিবর্তন না করে আর যা করতে চায় সেটা একেবারে ম্যাটেরিয়াল, তাতে সংবিধানের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হবে না। যারা আয়না ঘরকে আড়াল করার জন্য আলামত নষ্ট করেছেন তাদের কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের র্যাবের টিএফআই সেল পরিদর্শনের পর এমন হুঁশিয়ারি জানান চিফ প্রসিকিউটর। শনিবার বেলা 11টায় ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সহ 3 বিচারপতি এই বন্দিশালা পরিদর্শন করেন। এ সময় টিএফআই সেলের গুমের মামলায় আসামি পক্ষের আইনজীবীরাও সাথে ছিলেন। র্যাব 1-এর এই গোপন কক্ষগুলোর নাম ডেথ সেল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের দাবি, র্যাব 1 কার্যালয় জুড়ে ছোট বড় মিলিয়ে রয়েছে 29টি গোপন বন্দিশালা। এসব কক্ষেই আটকে রেখে নির্যাতন করা হতো ভুক্তভোগীদের। গুমের মামলায় স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিতে শনিবার সেগুলো পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল। পরে সাংবাদিকদের সেলগুলো ঘুরে দেখান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ইন্টারোগেশন করতে ওরা এখানে এবং তারা ওখানে এনে টর্চার করতে বা ইন্টারোগেশন করতে আসেন, আমরা আরো দেখাই। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, এসব অমানবিক ঘটনায় জড়িত প্রত্যেকের বিচার হবে, ছাড় পাবে না আলামত নষ্টকারীরাও। তারা এই যে দিনের পর দিন বন্দি করেছে, গ্রেফতার বা তাদেরকে আটক রেখেছে, খুন করেছে এবং ডিজেপিআর করার মতো যে ঘটনাটা ঘটেছে, এইগুলি সবগুলো হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। র্যাবের যারা
এই এভিডেন্স গোপন করার জন্য যারা এই পরবর্তীতে ওয়াল আপ করেছে, কনস্ট্রাকশন করেছে, তারাও কিন্তু বিচার থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সেইগুলো আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। পরিদর্শনে আসা আসামি পক্ষের দাবি, সাক্ষীদের বর্ণনার সাথে মিল নেই এসব টিএফআই সেলের। 24 ঘন্টার মধ্যে যদি কাউকে চালান দিতে ব্যর্থ হয়, কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সেটা র্যাব হোক, সেটা অন্য বাহিনীর সদস্য হোক, সেটা ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে, আগে সেখানে বিচার করে তারপরে দেখতে হবে যে এটা আইসিডিতে পড়ে কিনা। আমরা হিউম্যান রাইটস ভঙ্গ করেছি এরকম কোনো আলামত এই পর্যন্ত ওনারা আনতে পারেন নাই। গুম করে টিএফআই সেলে রাখার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা সহ 17 আসামির বিচার চলছে। নাজমুল হুদা, ডিভিসি নিউজ, ঢাকা। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না, বিষয়টি ভারত অনুধাবন করেছে। তাই এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে দু দেশকেই। এ কথা বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান শনিবার রাজধানীর একটি হোটেলে বেসিক মিডিয়েশন ট্রেনিং ফর লিগ্যাল প্রফেশনালস শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, গুম ও মানবাধিকার বিল আগামী সংসদ অধিবেশনে আনা হবে। আইনে আরও নতুন বেশ কিছু ধারা সংযোজন করা হবে বলেও জানান তিনি। সাইবার সিকিউরিটি আইনও অধিকতর যাচাই বাছাই করে বিল আকারে আনা হবে বলে জানান আইনমন্ত্রী। ভারত যে নিজেরাই যেটাকে অনুধাবন করেছেন, এখানে স্ট্রংলি বলার কি আছে? এটা নাম্বার 1। নাম্বার 2 হলো প্রতিনিয়তই এক একটা অপরাধ হয়ে যাচ্ছে এগুলো। তো এই সংক্রান্ত বিষয়ে আইনি যে পদক্ষেপ আছে সেটা আমরা যাচাই বাছাই করে যথাসময়ে নেওয়া হবে। এখানে নতুন করে জোর দেওয়া, তাগিদ দেওয়ার কিছু নাই। এটা বিরোধী দলকে দমন পীড়নের পুরনো কায়দা আবারও দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণ অভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। গণতন্ত্র নিশ্চিত করা না গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে বিচারহীনতার সংস্কৃতি এখনও রয়ে গেছে বলেও দাবি করেন এনসিপির আহ্বায়ক। বলেন, সংখ্যালঘু কার্ড খেলে বিভাজন সৃষ্টি করত বিগত ফ্যাসিস্ট সরকার। শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা একটা ভয়ের পরিবেশ আবারও দেখতে পাচ্ছি। বিরোধী মতকে দমন পীড়ন করার পুরনো কায়দা আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি। তো আমাদের আহ্বান থাকবে যে দেশের যেই পরিস্থিতি, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, সার্বিক রাজনৈতিক পরিস্থিতি থেকে আমাদের সবারই উচিত ছিল ঐক্যবদ্ধ থাকা। কিন্তু ঐক্যের ভিত্তিটা কি হবে? ঐক্যের ভিত্তিটা আমরা বলেছিলাম, যদি সরকার জুলাই সনদ বাস্তবায়ন করে ফেলতো এতদিনে, সরকার বিচারের ব্যাপারে যদি সরকার কমিটেড হতো, সরকার যদি গুড গভর্নেন্স নিশ্চিত করতে পারতো, আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক করতে পারতো, আমরা কিন্তু সর্বাত্মকভাবে জাতীয় এই প্রশ্নগুলো সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম। আমদানি রপ্তানি আরও গতিশীল করতে সমুদ্র বিমানবন্দরে 24 ঘন্টা সেবা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে দেশের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের বৈঠকে নির্দেশ দেন তিনি। বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন সাংবাদিকদের জানান, বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যা নিরসনে ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বিস্তারিত আলোচনা হয়েছে। সামনের দিনগুলোতে বেসরকারি খাতে সরকারের নীতি সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান মাহাদি আমিন। ওনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তিনি ডিটেলসে শুনেছেন, উপলব্ধি করেছেন এবং সামনের দিনগুলোতে কীভাবে সমাধান করা যাবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিশেষভাবে আমাদের বিদ্যুৎ এবং গ্যাসের যে ঘাটতি রয়েছে, কিভাবে আমরা এনার্জি সেক্টরে যে লং টার্ম ধরে চলে আসা সমস্যা সেটা সমাধান করব, কিভাবে আমাদের এনার্জি সিকিউরিটিটাকে আরও এনহ্যান্স করব, বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের এনবিআর বা ট্যাক্সের কী ধরনের রিফর্ম করার প্রয়োজন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। স্থায়ী কমিটির বৈঠক করছে ক্ষমতাসীন বিএনপি। দলের গুলশান কার্যালয়ে সন্ধ্যায় বৈঠক শুরু হয়। বৈঠকের আলোচ্য সূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানা যায়নি। তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার আভাস দিয়েছেন একাধিক জ্যেষ্ঠ নেতা। এছাড়া দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক বিষয়সহ সমসাময়িক বিভিন্ন বিষয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে। আলোচনায় থাকতে পারে সরকারের 6 মাস পূর্তি সহ সাম্প্রতিক একাধিক ইস্যু। এর আগে একই স্থানে দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিভাগের নওগাঁ ও জয়পুরহাট জেলার দলীয় নেতৃবৃন্দর সঙ্গে সাংগঠনিক আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে। সেখানে আছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। সরাসরি যাচ্ছি তার কাছে। সৌরভ, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হচ্ছে, কতটা জানতে পেরেছেন জানাবেন। শ্রাবন্তী, আনুষ্ঠানিকভাবে দলীয় যে এজেন্ডা আজকের বৈঠকে, সেই বৈঠকের এজেন্ডা সম্পর্কে জানা না গেলেও ধারণা করা হচ্ছে আজকের এই বৈঠকে মূলত রাষ্ট্রপতি পদে দলীয় যে মনোনয়ন, সেই মনোনয়ন ইস্যুতে আজকে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে, যেটি শুরু হয়েছে সন্ধ্যা 8টা নাগাদ। এই বৈঠকটি শুরু হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে। এছাড়াও যেহেতু জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, তিনি পদত্যাগ করার পর থেকে কিন্তু রাষ্ট্রপতি পদটি শূন্য এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এবং এরপর থেকে কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার কারণেই কিন্তু দলীয় পদ থেকে যে মনোনয়ন হয়েছে রাষ্ট্রপতি পদে, সেটি নিয়ে কিন্তু 90 দিনের মধ্যে সেটি নিশ্চিত করতে হবে, যে কারণে দলটি আজকে এই স্থায়ী কমিটির বৈঠক এই কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবং একই সাথে সরকারের যে 6 মাস পূর্তি হতে যাচ্ছে, অর্থাৎ 180 দিনের যে পরিকল্পনা এই সরকারের ছিল, সেই 180 দিনের পরিকল্পনার যে সাংগঠনিক আলোচনা রয়েছে, সেটি নিয়ে আজকে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সাথে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই বৈঠকে আলোচনা হচ্ছে। এবং সেই সাথে জানেন যে বিগত সময়ে বিএনপির যেসব আলোচনা ছিল, সেই আলোচনায় যে দায়িত্বপ্রাপ্ত নেতারা, তারা কিন্তু সবসময় সে সময় যে বিএনপির চেয়ারপারসন ছিলেন বেগম খালেদা জিয়া, তার উপরে যেহেতু দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন, এবারও ধারণা করা হচ্ছে আজকের এই স্থায়ী কমিটির বৈঠকে, অর্থাৎ যদি সেখানে রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা হয়, তবে সেক্ষেত্রে সেটির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য দলের চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তার উপরে দায়িত্ব নেওয়ার, তার উপরে সেই সিদ্ধান্ত, তার কাছ থেকে যে সিদ্ধান্ত আসবে সেটিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্যরা তার সিদ্ধান্তকে চূড়ান্ত বলে মেনে নেবেন বলে তারা বলছেন। এবং একই সাথে আজকের এই বৈঠকের আগে কিন্তু সেখানে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিভাগের যে জয়পুরহাট এবং নওগাঁ জেলা রয়েছে, সেখানকার নেতাকর্মীদের সাথেও কিন্তু বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য, এবং বৈঠকটি এখনও চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে রাত্রি 10:30, 11টা পর্যন্ত এই বৈঠক চলবে বলে ধারণা করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। মিরপুর 10 ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে পাওয়া দুটি পরিত্যক্ত ব্যাগে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছে ডিএমপির সিটিটিসি ইউনিট। দেশে বর্তমানে কোনো জঙ্গি কার্যক্রম নেই বলেও দাবি করেছেন ইউনিটটির কর্মকর্তারা। অতীতে পালিয়ে যাওয়া জঙ্গিদের গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়। সম্প্রতি দেশের কয়েকটি স্থান থেকে বোমা উদ্ধারের ঘটনায় জনমনে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। গেল 24শে জুলাই রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে উদ্ধার করা হয় জিআই পাইপের মধ্যে তৈরি করা একটি বোমা। সে ঘটনার সপ্তাহ যেতে না যেতেই শনিবার ফার্মগেট ও মিরপুর 10 মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ্য বস্তু পাওয়া যাওয়ার খবরে ফের আতঙ্ক ছড়িয়ে পড়ে। মতিঝিলে ছাতার মধ্যে বোমা রাখছে, এটা আতঙ্কের বিষয় না? ফার্মগেটে আবার বোমা সদৃশ্য একটা বস্তা পাওয়া গেছে, উত্তরাতে আবার বোম ব্লাস্ট হয়েছে, এগুলো তো অবশ্যই আতঙ্কের বিষয়। পুলিশের কাউন্টার টেরোরিজম ও বোম ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করে। পরে বিকেলে এক ব্রিফিংয়ে ডিএমপির সিটিটিসি ইউনিট জানায়, ফার্মগেট ও মিরপুর 10 থেকে উদ্ধার হওয়া ব্যাগে বিস্ফোরক পাওয়া যায়নি। কথিত বোমা সদৃশ বস্তুগুলো কোনো বিস্ফোরক ছিল না, এগুলো ছিল পান, সুপারি, কৌটা এবং অন্যান্য পরিত্যক্ত আবর্জনা। জননিরাপত্তার জন্য কোনো ধরনের হুমকি বা ঝুঁকির অস্তিত্ব পাওয়া যায়নি। দেশে বর্তমানে জঙ্গি কার্যক্রম নেই বলেও দাবি করেন সিটিটিসির কর্মকর্তা। না, গোয়েন্দা তথ্যের ঘাটতি আছে বলে আমি মনে করছি না। কিছুদিন আগে একটা মামলার আমরা আসামি গ্রেফতার করার পর তারা আদালতে কিন্তু 164 ধারা জবানবন্দি দিয়েছে। ফাদার কমবেট নামে একটা গ্রুপ, তো সেটি কিন্তু আমাদের একটা কাজ, এবং সেই কাজের ফলেই কিন্তু আমাদের এই একটা আমাদের সব কিছু মনিটরিংয়ের মধ্যে আছে। না, আমরা এই বিষয়ে কোনো এই ধরনের উল্লেখযোগ্য কিছু আমরা লক্ষ্য করছি না। এদিকে মতিঝিল স্টেশন সহ বিভিন্ন স্থান থেকে বোমা উদ্ধারের ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলেও জানানো হয়। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরালোভাবে চলবে। তাদেরকে কোনোদিনই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না, এমন হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এদিকে ইরানের নতুন করে যৌথ হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। তবে জবাব দিতে বেশি সময় নেয়নি ইরান। অবকাঠামো হামলা চালাতে দাঁত ভাঙা জবাব দেওয়ার প্রস্তুতির কথা বলছে তেহরান।
যুদ্ধবিরতি আলোচনা কোনোভাবেই স্থিতিশীল অবস্থায় আসছে না মধ্যপ্রাচ্য। চলছে হামলা পাল্টা হামলা। চলতি বছর 28শে ফেব্রুয়ারি থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের মধ্য দিয়ে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের এই সংঘাতে অনেকটাই টালমাটাল বিশ্ব অর্থনীতি। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে আবারও ইরানে কঠোর হামলার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ডে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ হামলার বার্তা দেন তিনি। ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। প্রয়োজন হলে আমরা আরো কঠোরভাবে অভিযান চালিয়ে যাব। ইরানের সঙ্গে চলমান আলোচনার বিষয়েও সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প। তারা আলোচনা নিয়ে গড়িমসি করছে। গত কয়েক মাসের অভিযানে ইরানের সামরিক সক্ষমতা ভেঙে পড়েছে। এখন আমাদের জয় ছিনিয়ে নেয়ার পালা। এদিকে ট্রাম্পের বক্তব্যের পরপরই পাল্টা অবস্থান জানায় তেহরান। ইরানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা দেশটির সংবাদ মাধ্যম তাসনিম নিউজকে জানান, জ্বালানি সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা হলে জবাব দিতে প্রস্তুত তেহরানও। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জ্বালানি অবকাঠামোতে যৌথ হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও চূড়ান্ত অনুমোদন দেননি বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ট্রাম্পের কঠোর অবস্থান, ইরানের পাল্টা হুঁশিয়ারি এবং সম্ভাব্য নতুন সামরিক অভিযানের খবরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। বিশ্ব পর্বত আরোহণ অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে তুষার ধসের পর নিখোঁজ হন 10 আন্তর্জাতিক পর্বতারোহী। উদ্ধার অভিযানে 4টি মরদেহ পাওয়া যায়। তাদের মধ্যে ছিলেন নেপালি খ্যাতিমান পর্বতারোহী নির্মল পূর্জা। সাহস, শৃঙ্খলা এবং অসম্ভবকে সম্ভব করার বিশ্বাস, এই 3 শক্তি বিশ্বজুড়ে অনুপ্রেরণার প্রতীক করে তুলেছে নির্মল পূর্জাকে। তার জীবন কেবল সাফল্যের গল্প নয়, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক অসাধারণ উদাহরণ। কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে অভিযান চালানোর সময় তুষার ধসে পড়েন 10 সদস্যের একটি আন্তর্জাতিক দল। এরপর থেকেই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধার অভিযানে যোগ দেয় পাকিস্তান সেনাবাহিনী ও আলপাইন ক্লাব। শুক্রবার 4টি মরদেহ উদ্ধার করা হয়। পরে নির্মল পূর্জার প্রতিষ্ঠান তার মৃত্যুর খবর নিশ্চিত করে। দলে ছিলেন 5 নেপালি, 1 পাকিস্তানি, 1 ওমানি, 1 মার্কিন, 1 চীনা এবং আরও একজন বিদেশি পর্বতারোহী। নির্মল পূর্জা ব্রিটিশ সামরিক বাহিনীতে 16 বছর চাকরি করেছেন, যার মধ্যে 10 বছর তিনি বিশেষ বাহিনীতে কাটিয়েছেন। এছাড়া চরম উচ্চ পর্বতারোহণে কৃতিত্বের জন্য 2018 সালে প্রয়াত রানীর কাছ থেকে MBE উপাধিতে ভূষিত হন। 2019 সালে মাত্র 189 দিনে বিশ্বের 14টি 8000 মিটারের বেশি উচ্চতার পর্বত জয় করে পূর্ববর্তী রেকর্ডটি 7 বছরেরও বেশি সময়ের ব্যবধানে ভেঙে দেন। তার এই অর্জন নিয়ে তৈরি হয় নেটফ্লিক্সের তথ্যচিত্র নাথিং ইজ ইম্পসিবল। 2021 সালে তিনি 10 নেপালি পর্বতারোহীর দলে থেকে শীতকালে প্রথমবারের মতো K2 জয়ের ইতিহাসও গড়েন। আল মুমিত, ডিবিসি নিউজ ডেস্ক।